Assalamu alaikum. I hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine. It's me, Labiba Halim Mreidullah. Today I will discuss about preposition. And আজকে আমি প্রিপোজিশনের সব কিছুই আলোচনা করার চেষ্টা করব আমার সাধ্য মতো। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। Prepositions are difficult because almost every definition for a preposition has expectation. The best way to learn them is to picture how they function in comparison with other prepositions and to study certain common uses and expressions using the various prepositions. And এখানে আমি একটা ডায়াগ্রাম দিয়েছি. The following diagram will give you a general ideas of how preposition work. So আমি ডায়াগ্রামটা সবাইকে বুঝাই দিচ্ছি. দেখেন, এখানে আমি ডায়াগ্রাম, এটা হচ্ছে একটা প্রিপোজিশনের ডায়াগ্রাম দিয়েছি. এই ডায়াগ্রামের মাধ্যমে আপনারা ভালোভাবে প্রিপোজিশনটা বুঝতে পারবেন. এখানে হচ্ছে প্রথমে উপরে যদি যাই, প্রথমে আমরা দেখতে পাবো যে অ্যাবোভ আর ওভার দেওয়া. অ্যাবোভ আর ওভার বলতে বোঝায় যে হচ্ছে কোনো কিছু উপরের উপরে, অন আর নিচে দেওয়া. অন অন বলতে বোঝায় যে উপরে, যেরকম যদি কেউ বলে দ্য অ্যাপল ইজ অন দি টেবল, অর্থাৎ আপেলটি টেবিলের উপরে, এই দ্বারা বোঝায় যে হচ্ছে আপেলটি টেবিলের সাথে লেগে আছে কিন্তু টেবিলের উপরে. কিন্তু অ্যাবোভ বা ওভার দিয়ে বোঝায় যে এটা টেবিল, এটা ওই বস্তুটা সে লেগে নাই কিন্তু উপরে কিছু দূরত্ব ফাঁকা রেখে উপরে, যেরকম ফ্যান, ফ্যান, প্লেন, পাখি, এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাবোভ বা ওভার ব্যবহার করতে পারি. তারপরে দেখতে পাচ্ছি টু অর্থাৎ we can see in the letter stamp, the stamp has two parts. One is to and the another is from. To means হতে, যেখান থেকে এটা যাচ্ছে, and from means যেখানে যাবে, এটাই বোঝায় স্ট্যাম্পের ক্ষেত্রে. আর এখানে টু বলতে বোঝাচ্ছে যে হতে, এখানেও প্রায় একই রকমই বোঝাচ্ছে. টু বলতে বোঝাচ্ছে যে হতে, এখান যেটা শুরু হতে যাচ্ছে এরকম বোঝালে হবে টু অ্যাট দ্য বিগিনিং পয়েন্ট, অ্যান্ড দি লাস্ট পয়েন্ট বোঝালে হবে ফ্রম. অ্যান্ড দেন থ্রু আমি এই যে এখান থেকে এভাবে একটা দাগ দিয়ে বুঝিয়েছি, অর্থাৎ এখানে থ্রু বলতে বোঝানো হয়েছে যে মাধ্যমে, এখান থেকে এই পর্যন্ত দাগ মাধ্যমে, এটা যে কোনো মাধ্যমেই থ্রুটা ব্যবহার করা হবে. থ্রু কিন্তু একটা প্রিপোজিশন. অ্যান্ড এখানে ইনটু ভিতরে, দেখেন এই ডায়াগ্রামটার ভিতরে ঢোকার ক্ষেত্রে আমি ইনটুটা ব্যবহার করেছি, আর ডায়াগ্রাম থেকে বাইরে বের হওয়ার ক্ষেত্রে আমি আউট অফ ব্যবহার করেছি. আউট অফ বলতে বোঝাচ্ছে যে বাইরে, ডায়াগ্রামের বাইরে, যে এখানে আমি এভাবে দিয়ে বুঝিয়েছি যে ডায়াগ্রামের বাইরে. অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান, বিলো আর আন্ডার বলতে আমি বুঝিয়েছি যে নিচে, ডায়াগ্রামের নিচে আমি বিলো আর আন্ডারকে লিখেছি, অর্থাৎ এটা যে কোনো জায়গার নিচে বোঝালে হবে বিলো অথবা আন্ডার. অর্থাৎ আমরা এখানে তাহলে প্রিপোজিশন পাচ্ছি অ্যাবোভ, ওভার, অর্থাৎ কোনো কিছুর উপরে কিন্তু কিছু দূরত্ব বজায় রেখে তার উপরে বোঝালে হবে অ্যাবোভ বা ওভার. অন বলতে কোনো কিছুর সাথে লেগে থেকে উপরে, তাহলে সেই ক্ষেত্রে হবে অন. তারপর টু হতে, ফ্রম যেখানে যাচ্ছে বা যেখানে গিয়ে শেষ হবে, অ্যাট দি লাস্ট পয়েন্ট, অ্যান্ড দি টু ইজ দ্য অ্যাট দি বিগিনিং পয়েন্ট, অ্যান্ড টু ইজ দ্য অপোজিট অফ ফ্রম, অ্যান্ড ফ্রম ইজ দ্য অপোজিট অফ টু. দেন থ্রো মাধ্যমে, ইনটু ভিতরে ঢোকা বা ভিতরে, আউট অফ বাইরে, বিলো নিচে, কোনো কিছু নিচে, বিলো অথবা আন্ডার, যাই হোক, অ্যাজ ইউ ক্যান সে আন্ডার, এটা নিচে. তো আমরা এখন প্রিপোজিশনগুলো দেখব. এর মধ্যে একটা প্রিপোজিশন আছে ডিউরিং. এটা বলতে বোঝায় যে টাইম. ডিউরিং বলতে বোঝায় যে টাইম. দ্য প্রিপোজিশন শুড বি ডিস্টিংগুইশড ফ্রম সিন্স অর ফর. ডিউরিং ইজ ইউজুয়ালি ফলোড বাই আ নাউন ইন্ডিকেটিং টাইম. অর্থাৎ ডিউরিং হচ্ছে একটা নাউনকে ফলো করে, টাইমকে ইন্ডিকেট করে. আর ডিউরিংয়ের ক্ষেত্রে সাধারণত ইউজ করা হয় সিন্স অথবা ফর. আর সিন্স অথবা ফরের আমরা যদি হচ্ছে সিন্স অথবা ফরের যদি আমরা ব্যবহার দেখতে চাই, তাহলে দেখা যাবে যে
ফর বোঝায় একটা, ফর হচ্ছে ফর 3 আওয়ার্স, মানে আনুমানিক একটা টাইম, মানে এটা নির্দিষ্ট না, বাট হচ্ছে সিন্সটা ব্যবহার করা হয় নির্দিষ্ট কোনো টাইমের ক্ষেত্রে। যেরকম ব্যবহার করা যেতে পারে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 8 AM অর 8 PM, মানে নির্দিষ্ট করে একটা টাইম বলা। আর যদি ফর এখানে ব্যবহার করতাম তাহলে হতো ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স, মানে 3 ঘন্টার জন্য। নির্দিষ্ট করে যে কয়টা থেকে শুরু হচ্ছে আমরা এটা কেউ জানি না, এটা বলতে এই দুইটার ক্ষেত্রে সিন্স অথবা ফর ব্যবহার করা হয়। তারপরে আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়েছি, ডিউরেশন দ্যাট সামার উই ডু নট হ্যাভ স্টাডি, মানে সামার সিজনে মানে গরমকালে আমরা তেমন পড়াশোনা করতে পারি না। বা তারপরে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, উই ভিজিটেড মেনি রিলেটিভস অ্যাক্রস দ্য কান্ট্রি ডিউরেশন আওয়ার ভ্যাকেশন, মানে ছুটি বা অর্থাৎ ভ্যাকেশনের সময়ে আমরা আমাদের রিলেটিভসদের বাসায় বেড়াতে যাই, এই ক্ষেত্রেও আমরা ডিউরেশন ব্যবহার করতে পারি। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম, এখানে আমি লিখেছি যে অপোজিট অফ টু, অর্থাৎ ফ্রম আমি এর আগেও বলেছিলাম যে ফ্রম হচ্ছে টু এর অপোজিট আর টু হচ্ছে ফ্রমের অপোজিট। অ্যান্ড এখানে আমি হচ্ছে একটা এক্সাম্পল দিয়েছি, হি কেম ফ্রম ইউকে, সে ইউনাইটেড কিংডম থেকে এসেছে, মানে সে কোথা থেকে এসেছে এরকম হলে হবে ফ্রম। এখানে আমি আবার দিয়েছি কমন ইউজেস অফ ফ্রম, মানে ফ্রমের কিছু সাধারণ ব্যবহার যেগুলো আমরা দেখতে পারি যে ফ্রম কোথায় কোথায় ব্যবহার করা হয়। তো দেখে নেওয়া যাক, ফ্রম ব্যবহার করা হয় ফ্রম, এখানে দিয়েছে আ টাইম অর আ প্লেস, তারপরে টু দিলে তারপরে আ টাইম অর আ প্লেস, এভাবে দিলে ফ্রমের ব্যবহার করা যায়। এই স্ট্রাকচার অনুযায়ী আমি একটা এক্সাম্পলও দিয়েছি, উই ড্রোভ ফ্রম আটলান্টা টু নিউ ইয়র্ক, আমরা গাড়ি ড্রাইভ করেছিলাম বা গাড়ি চালিয়েছিলাম আটলান্টা থেকে নিউ ইয়র্ক পর্যন্ত। এছাড়াও আমরা বলতে পারি উই ড্রোভ ফ্রম ঢাকা টু যশোর, আমরা ঢাকা থেকে যশোর পর্যন্ত গাড়ি চালিয়েছিলাম, এটা হচ্ছে ফ্রমের ব্যবহার। তারপরে আমরা নেক্সটে দেখব আরেকটা প্রিপোজিশন যেটা হচ্ছে আউট অফ, দিস ইজ দ্য অপোজিট অফ ইনটু, অ্যান্ড I say before that out of is the opposite of into and into is the opposite of out of. So এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, he walked out of the room angrily when John admonished him. তারপরে আমরা এখানে কমন ইউজেসগুলো দেখে নিই। এখানে কমন ইউজেস অফ আউট অফ প্লাস নাউন, Maria went to the store because she was out of milk, মানে আউট অফের ক্ষেত্রে নাউনের আগে আউট অফ হয়, এখানে এটা বোঝাচ্ছে। আর এখানে এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি মারিয়া ওয়েন্ট টু দি স্টোর বিকজ শি ওয়াজ আউট অফ মিল্ক, মারিয়া স্টোরে গিয়েছিল কারণ তার কাছে কোনো দুধ ছিল না। এই ক্ষেত্রে আউট অফ মিল্ক বলতে বোঝাচ্ছে যে মানে তার কাছে দুধ নেই এরকম বোঝাচ্ছে। আর মিল্ক কিন্তু একটা নাউন, আর এখানে দেখেন এই নাউনের আগে আমরা আউট অফ দিয়েছি। তারপর আসি 2 নাম্বার, কমন এক্সপ্রেশনস উইথ আউট অফ, মানে আউট অফের সাহায্যে যেসব কমন এক্সপ্রেশনসগুলো আছে আমরা এখন সেগুলো দেখব। আউট অফ টাউন, মানে আউট অফ টাউন অর্থাৎ আউট অফ প্লাস টাউন যদি কোথাও যে কোনো টাউন যদি ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে বোঝাবে যে অ্যাওয়ে, মানে অ্যাওয়ে বলতে বোঝায় যে চলে যাওয়া। এখানে আমি যে একটা উদাহরণ দিয়েছি মিস্টার এ, আমি এটা ধরে নিয়েছি, এটা এমন কিছু নয়। মিস্টার এ সি ইউ দিস উইক বিকজ হি ইজ আউট অফ টাউন, মিস্টার এ তোমাকে এই সপ্তাহে দেখতে আসবে কারণ সে এই মুহূর্তে শহরের বাইরে আছে। আউট অফ টাউন বলতে বোঝায় অ্যাওয়ে মানে বাইরে, আর এখানে হি ইজ আউট অফ টাউন বলতে বোঝাচ্ছে যে শহরের বাইরে। তারপরে বি দেখতে পাচ্ছি আউট অফ ডেট মানে ওল্ড, মানে আউট অফ ডেট মানে তারিখের বাইরে। আর আমরা দেখি যে যারা সাধারণত বৃদ্ধ বা যে কোনো জিনিস ব্যক্তি যার ক্ষেত্রে বলি পুরাতন হয়ে গেলে কিন্তু ওইটার মানে ডেটটা আস্তে আস্তে শেষ হয়ে আসে, সেজন্য এটা আউট অফ ডেট। এক্সাম্পল দেখি আমরা, ডোন্ট ইউজ দিস বিকজ ইট ইজ আউট অফ ডেট, এটা ব্যবহার করো না কারণ এটি মানে পুরাতন হয়ে গিয়েছে, আউট অফ ডেট, দিস ইজ আউট অফ ডেট। দেন সি,
আউট অফ ওয়ার্ক, জবলেস অর আনএমপ্লয়েড, মানে যারা মানে চাকরি করে না, বেকার, এরকম ক্ষেত্রে এটা বোঝাচ্ছে যে দ্যাটস ওয়াই দিস মিনস আউট জবলেস অর আনএমপ্লয়েড. Out of work means jobless or unemployed. We can see the examples is he has been very unhappy because he is out of work. সে খুবই অখুশি কারণ সে এখন বেকার আছে বা হচ্ছে তার এখন কোনো চাকরি নেই বা কাজ নেই, এটাই. তারপর আউট অফ কোশ্চেন, ইম্পসিবল মানে কোশ্চেনের বাইরে, এটা করা অসম্ভব, এরকম বোঝাচ্ছে. আউট অফ কোশ্চেন মিনস ইম্পসিবল. দিস অ্যান্সার ইজ আউট অফ কোশ্চেন, এই উত্তরটা আউট অফ কোশ্চেন মিনস দিস অ্যান্সার ইজ ইম্পসিবল, মানে এই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়া সম্ভব নয়, এটা অসম্ভব একটা অ্যান্সার, এরকম বোঝায়. তারপরে আমরা দেখতে পাচ্ছি বাই প্রিপোজিশন যদি আমরা দেখি তাহলে আমি এখানে লিখেছি টু গো পাস্ট আ প্লেস অর সিচুয়েটেড টু বি নিয়ার আ প্লেস. দ্য প্রিপোজিশন জেনারেলি মিনস টু গো পাস্ট আ প্লেস অর টু বি সিচুয়েটেড নিয়ার আ প্লেস, মানে এখানে বোঝায় যে হচ্ছে কোনো একটা স্থান থেকে একটু পিছনে যাওয়া বা ওই স্থানটার কাছে, এরকম বোঝালে বাই হবে. So we can see the common uses of by. These are to indicate the agent in passive voice. Agent মানে কি? Agent মানে প্রতিনিধি. আমি যে লিখে দিচ্ছি এখানে, এজেন্ট মানে প্রতিনিধি, অর্থাৎ মানে টু ইন্ডিকেট দ্য এজেন্ট ইন প্যাসিভ ভয়েস. আমরা ভয়েস জানি যে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, তো এখানকারই একটি হচ্ছে প্যাসিভ ভয়েস. তো প্যাসিভ যদি সেন্টেন্সটা যদি প্যাসিভে থাকে তো সেই ক্ষেত্রে এজেন্ট প্রতিনিধি অর্থাৎ সাবজেক্ট বা যেটা দ্বারা করা হচ্ছে বা যেটা সহিত করা হচ্ছে, যেটার সাথে করা হচ্ছে, সেইটা বোঝাতে এই যে বাই ব্যবহার করা হবে. তো আমরা এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আই অ্যাম রাইটিং আ লেটার বাই পেন, মানে আমি একটা চিঠি লিখছি কলম দ্বারা. মানে একটা চিঠি আমরা কি দিয়ে লিখবো, কলম দিয়ে লিখবো বা পেন্সিল দিয়ে লিখবো, মানে হাউএভার মানে যে কোনো একটা জিনিস দিয়ে তো লিখবো. তো এটা একটা প্রতিনিধি বা এজেন্ট, এটাকে বোঝাতে আমরা বাই ব্যবহার করেছি. তারপরে আমরা দেখতে পারি বাই প্লাস স্পেসিফিক টাইম, এটা অর্থাৎ এটা বলতে বোঝে যে বিফোর মানে আগে. যদি বাইয়ের পর যদি স্পেসিফিক করে কোনো টাইম দেওয়া থাকে তো সেটা বলতে বোঝাবে যে আগে, মানে মানে কিছুক্ষণ আগে বা অনেকক্ষণ আগে, এরকম বোঝালেই হবে বাই প্লাস স্পেসিফিক টাইম. উই ক্যান সি দ্য এক্সাম্পল, উই ইউজুয়ালি ইট সুপার বাই 6 o'clock ইন দি ইভিনিং. আমরা সাধারণত আমাদের মানে ডিনারটা বা সুপার মানে কিন্তু রাত্রে নৈশ ভোজ বলা হয়. সুপারের এক্স্যাক্ট মিনিং হচ্ছে নৈশ ভোজ, মানে রাতের খাবার. আমরা সাধারণত আমাদের রাতের খাবারটা সন্ধ্যা 6টার দিকে খেয়ে নেই, এটাই বোঝাচ্ছে এখানে. সন্ধ্যা 6টার আগে খেয়ে নেই. বিফোর, এখানে যে বিফোর বোঝাচ্ছে মানে বাই প্লাস স্পেসিফিক টাইম হলে বিফোর বোঝায়, আর এখানে বাই প্লাস স্পেসিফিক করে 6 o'clock দেওয়া, সেজন্য এখানে হবে যে বিফোর মানে আমরা সন্ধ্যা 6টার আগে আমাদের রাতের খাবারটা খেয়ে নিই. আর আমরা সবাই জানি যে হচ্ছে দ্রুত খাওয়া, দ্রুত ঘুম থেকে ওঠা, এগুলো কিন্তু ভালো, এবং দ্রুত রাত্রে ঘুমানো ভালো. তো আমাদের সবার উচিত যে দ্রুত ঘুম থেকে উঠতে হবে, দ্রুত ঘুমাতে হবে, সন্ধ্যায় যত দ্রুত সম্ভব অ্যাজ সুন পসিবল খেয়ে নিতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল খেয়ে নিতে হবে. তারপরে বাই প্লাস বাস অথবা কার অথবা ট্রেন অথবা প্লেন অথবা শিপ অথবা বাইক, মানে এই এক কথায় মানে ভেহিকেলস মানে হচ্ছে যানবাহন জাতীয় যে কোনো মানে যানবাহনের আগে বাই ব্যবহার করা যেতে পারে. যেরকম এখানে আমি দিয়েছি উই ট্রাভেলড বাই বাস, আমরা বাসে ট্রাভেল করেছিলাম. ট্রাভেল অর্থ ভ্রমণ, আমরা বাসে ভ্রমণ করেছিলাম. তারপর আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি কমন এক্সপ্রেশনস উইথ বাই, মানে বায়ের সাহায্যে যে কমন এক্সপ্রেশনগুলো আছে সেগুলো. তো দেখা যাক, চলো. বাই ওয়ে অফ বলতে বোঝাচ্ছে যে ভায়া মানে মাধ্যম. এখানে আমি লিখে দিচ্ছি ভায়া মানে মাধ্যম, বাই ওয়ে অফ মানে মাধ্যম,
উই আর ড্রাইভিং টু যশোর বাই ওয়ে অফ বাটন রোড, মানে হচ্ছে আমরা যশোর থেকে আমরা বা উই আর ড্রাইভিং টু যশোর মানে আমরা যশোরে গিয়েছিলাম বাই ওয়ে অফ বাটন রোড, মানে আমরা বাটন রোড মাধ্যমে যশোর থেকে যশোরে গিয়েছিলাম। বাই দ্য ওয়ে, ইনসিডেন্টালি অর্থ প্রসঙ্গক্রমে, বাই দ্য ওয়ে মানেও প্রসঙ্গক্রমে, আর ইনসিডেন্টালি অর্থ প্রসঙ্গক্রমে। আমি লিখে দিচ্ছি এখানে অর্থটা, প্রসঙ্গক্রমে। বাই দ্য ওয়ে, হাউ ইজ ইউর রেজাল্ট? প্রসঙ্গক্রমে যে কেউ কথার মাঝখানে প্রসঙ্গক্রমে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে যে হচ্ছে হাউ ইজ ইউর রেজাল্ট, তখন কিন্তু সে ইংলিশে এটা যদি কেউ যদি বলে সে কিন্তু বলতে পারে যে বাই দ্য ওয়ে হাউ ইজ ইউর রেজাল্ট। আবার অনেকে জিজ্ঞেস করতে পারে বাই দ্য ওয়ে হাউ আর ইউ। এগুলো সব কিন্তু কমন এক্সপ্রেশনস উইথ বাই দ্য ওয়ে। এছাড়াও বলা যেতে পারে বাই দ্য ওয়ে আই হ্যাভ গট 2 tickets ফর স্যাটারডেজ গেম, উড ইউ লাইক টু গো উইথ মি, মানে হচ্ছে বাই দ্য ওয়ে প্রসঙ্গক্রমে কেউ বললো কথা বলতে বলতে যে হচ্ছে আমি 2টা টিকিট পেয়েছি শনিবারের গেমসের জন্য, তুমি কি আমার সাথে যেতে চাও? এরকম এই ক্ষেত্রে বাই দ্য ওয়ে ব্যবহার করা যেতে পারে। তারপর বাই ফর, কনসিডারেবলি অর্থ অনেক। বাই ফর যখন থাকবে তখন আমরা কনসিডারেবলি বুঝবো, অর্থাৎ অনেক বুঝবো। এখানে আমরা এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবো। চলো এক্সাম্পলটা দেখে নিই। দ্য বুক ইজ বাই ফর দি বেস্ট ওয়ান অন দি সাবজেক্ট, এই বইটি অনেক ভালো অন দি সাবজেক্ট, এই সাবজেক্টের উপরে এই সাবজেক্টের জন্য এই বইটা হচ্ছে বেস্ট বা এই বইটা ভালো, এই ক্ষেত্রে বাই ফর ব্যবহার করা যেতে পারে। তারপর আমরা যদি ডি নাম্বার দেখি, ডি নাম্বারে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে বাই অ্যাক্সিডেন্ট অর বাই মিস্টেক, নট ইন্টেনশনালি, মানে ইচ্ছাকৃতভাবে না, ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে, আর নট ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে না। বাই অ্যাক্সিডেন্ট অর বাই মিস্টেক, বাই অ্যাক্সিডেন্ট অর বাই মিস্টেক। এখন আমরা এক্সাম্পলটা দেখি, চলো। দ্য রং কার্ডস আর পুট ইনটু দি কম্পিউটার বাই অ্যাক্সিডেন্টস, ভুল কার্ডগুলো কম্পিউটারের মধ্যে দেওয়া হয়েছিল ও ইচ্ছাকৃতভাবে না বা ভুলে এগুলো দেওয়া হয়েছিল, এটা বোঝাতে বাই অ্যাক্সিডেন্ট বাই মিস্টেক ব্যবহার করা যেতে পারে। তারপর বাই দেন, বিফোর আর টাইম ইন দি পাস্ট অর ফিউচার, এখানে বোঝায় অতীত বা ভবিষ্যতের একটি সময়ের আগে, মানে অতীতে হোক আর ভবিষ্যতে হোক একটা স্পেসিফিক একটা সময়ের আগে বোঝায় বাই দেন। আমরা এক্সাম্পলটা দেখি। I will graduate from the university in 1983. By then, I hope to have found a job. তারপর আমরা দেখব in. The in হচ্ছে the opposite of out. আমি এর আগেও বলেছিলাম out is the opposite of in and in is the opposite of out. The preposition generally means inside a place or enclose. It is the opposite of out. মানে এই প্রিপোজিশনটা জেনারেলি মিন করে যে কোনো কিছুর ভিতরে বা ভিতরে ঢোকা, এই ক্ষেত্রে ইন ব্যবহার করা হয়, আর এটা অপোজিট হচ্ছে আউটের অপোজিট। তো আমরা ইনের একটা এক্সাম্পল দেখতে পারি ইন প্রিপোজিশন ব্যবহার করে। ডক্টর জেমস ইজ ইন হিজ অফিস, ডক্টর জেমস এখন তার অফিসে, এই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। তারপর আমরা দেখে নিই, চলো, কমন ইউজেস অফ ইন। এ নাম্বার, ইন আর রুম অর বিল্ডিং অর ড্রয়ারের ক্ষেত্রে ইন ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রে যদি ইন ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে বুঝাবে ইনসাইড, ইনসাইড অর্থ ভিতরে। আমরা এক্সাম্পল দেখে নেই। হি এন্টার্ড ইন মাই রুম, সে আমার রুমে ঢুকলো। তারপর ইন টাইম, নট লেট অর আর্লি এনাফ, অর্থ বোঝায় যে লেট না, অর্থাৎ মানে যথাযথ সময়ের আগে, মানে যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে নির্দিষ্ট একটা সময়ের আগে, বা হচ্ছে লেট না, একেবারে স্পেসিফিক সময় বলতে বোঝায় ইন টাইম। উই অ্যারাইভড অ্যাট দি এয়ারপোর্ট ইন টাইম টু ইট বিফোর দ্য প্লেন লেফট, আমরা এয়ারপোর্টে সঠিক সময়ে পৌঁছেছিলাম ইন টাইম
টু ইট খাওয়ার জন্য বিফোর দ্য প্লেন লেফট প্লেনটা এয়ারপোর্ট ত্যাগ করার প্লেনটা এয়ারপোর্ট ত্যাগ করার পূর্বে আমরা সঠিক সময়ে খেয়ে নিয়ে এয়ারপোর্টে পৌঁছেছিলাম, এটা বোঝায়। ইন দ্য স্ট্রিট, আমি এখানে ভুলে স্ট্রি দিয়ে ফেলেছি, এখানে স্ট্রিট হবে। ইন দ্য স্ট্রিট দ্য চিলড্রেন আর ওয়ার্নড নট টু প্লে ইন দ্য স্ট্রিট, বাচ্চাদেরকে ওয়ার্ন করা হয়েছে যে স্ট্রিটে যেন তারা খেলাধুলা না করে বা রাস্তায় যেন তারা খেলাধুলা না করে। রাস্তায় খেলা কিন্তু অনেক বিপজ্জনক, তো এটা একটা ভালো জিনিস যে হচ্ছে চিলড্রেনদেরকে ওয়ার্ন করা হয়েছে। তারপর ডি নাম্বার, ইন প্লাস মান্থ অথবা ইয়ার, মানে বছর বা হচ্ছে মাসের আগে ইন ব্যবহার করা যেতে পারে। এখানে আমরা এক্সাম্পল দেখে নিই। হিজ বার্থডে ইজ ইন জানুয়ারি, তার বার্থডে জানুয়ারি মাসে। ইন দ্য মর্নিং অর আফটারনুন অর ইভিনিং বলতে বোঝায় মানে হচ্ছে মর্নিং, আফটারনুন, ইভিনিং, মানে যে কোনো সময়ের ক্ষেত্রে ইন ব্যবহার করা যাবে। এক্সাম্পল দেখে নিই। আই হ্যাভ আ ডেন্টাল অ্যাপার্টমেন্ট ইন দি মর্নিং, আমার একটা ডেন্টাল অ্যাপার্টমেন্ট আছে ইন দি মানে সকালে। এছাড়াও আমরা এই লাইনের সাথে আরেকটা লাইন অ্যাড করে বলতে পারি যে আই হ্যাভ আ ডেন্টাল অ্যাপার্টমেন্ট ইন দি মর্নিং বাট আই উইল ফ্রি ইন দি আফটারনুন, আমার হচ্ছে একটা দাঁতের দাঁতের একটা অ্যাপার্টমেন্ট আছে, দাঁতের চিকিৎসকের কাছে একটা অ্যাপার্টমেন্ট আছে সকালে, কিন্তু আমি ফ্রি থাকবো সন্ধ্যার পরে বা আফটারনুন, বিকালে। ইট ওয়াজ মাই ফল্ট, প্লিজ পার্ডন মি। দেন ইন দি বিগিনিং অর ইন্ড, মানে অর্থাৎ শুরু বা শেষের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। আমরা যদি এক্সাম্পল দেখে নিই তাহলে দেখতে পাবো এভরিওয়ান সিমড আনফ্রেন্ডলি ইন দি বিগিনিং, সবাইকে আনফ্রেন্ড মনে হয়, শুরুতে সবাইকেই মনে হয় যে আনফ্রেন্ড। যখন আমরা যদি চিন্তা করি যে আমরা যদি কোনো স্কুলে যাই, কোনো নতুন, সবাই নতুন থাকে, কেউ কাউকে চেনে না, তো সেখানে প্রথম একটু আনইজি ফিল হয়, অ্যাকওয়ার্ড ফিল হয়। বাট যখন আমরা 2-3 দিন যাই, সবাইকে চিনি, বুঝি, তখন কিন্তু গিয়ে আমাদের এরকম ফিল হয় না। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এভরিওয়ান সিমড আনফ্রেন্ডলি ইন দি বিগিনিং। দেন ইন নো টাইম অ্যাট অল, ইন আ ভেরি শর্ট টাইম বলতে বোঝাচ্ছে যে খুবই শর্ট টাইমে, একেবারে অল্প সময়ের ক্ষেত্রে বোঝানো যাবে যে ইন নো টাইম অ্যাট অল। তো এখানে যদি আমি এক্সাম্পল দেখি তো দেখতে পারবো আই ফিনিশড মাই অ্যাসাইনমেন্ট ইন নো টাইম অ্যাট অল, আমি আমার অ্যাসাইনমেন্টটি অনেক কম সময়ের মধ্যে শেষ করেছি, তেমন কোনো সময় নেইনি বললেই চলে, এটা বোঝালে হবে ইন নো টাইম অ্যাট অল। তারপর ইন দ্য ওয়ে অবস্ট্রাক্টিং অর্থ বোঝায় যে প্রতিরোধক, যারা প্রতিরোধ করে, এরকম বোঝালে হবে প্রতিরোধক, অর্থাৎ বাধা দেওয়ার ক্ষেত্রে আমরা প্রতিরোধকটা ব্যবহার করতে পারি। ইন দ্য ওয়ে বোঝালে হবে অবস্ট্রাক্টিং। I could not park this car in parking because another park was in the way, এখানে বোঝাচ্ছে যে আমি আমার গাড়িটি এখানে পার্ক করতে পারিনি কারণ আরেকটা গাড়ি এখানে পার্ক করা ছিল। এই ক্ষেত্রে আমরা ইন দ্য ওয়ে ব্যবহার করেছি, কারণ এখানে এই যে আরেকটা গাড়ি, এটা কিন্তু আমার গাড়ি পার্ক করার ক্ষেত্রে প্রতিরোধক হিসেবে কাজ করছে, তো সেই জন্য আমরা এখানে ইন দ্য ওয়ে ব্যবহার করেছি। তারপর ওয়ান্স ইন আ হোয়াইল অর্থ বোঝাচ্ছে যে ওকেশনালি বলতে বোঝায় যে হচ্ছে কখনো কখনো, মাঝে মধ্যে, কদাচিৎ। এটার এক্স্যাক্ট মিনিং, একেবারে সঠিক যে মিনিংটা সেটা হচ্ছে কদাচিৎ মানে ওয়ান্স ইন আ হোয়াইল। আমরা যদি এক্সাম্পল দেখি তবে দেখতে পারবো ওয়ান্স ইন আ হোয়াইল উই ইট ডিনার ফ্রম রেস্টুরেন্ট, মাঝে মাঝে আমরা আমাদের ডিনারটা রেস্টুরেন্ট থেকে খাই। এই যে এখানে আমরা ওয়ান্স ইন আ হোয়াইল ব্যবহার করতে পারবো। ওয়ান্স ইন আ হোয়াইল ওকেশনালি কদাচিৎ বা মাঝে মাঝে বা কখনো কখনো, তো কখনো কখনো আমরা আমাদের ডিনারটা রেস্টুরেন্ট থেকে খাই। তারপরে যদি আমরা দেখি ইন দ্য মিন টাইম উই অল নো দ্যাট মিন টাইম মিনস সেম টাইম, একই সময়ে। তো আমরা এখানে যদি এটার এক্সাম্পলটা দেখি তবে আমরা দেখতে পারবো ইউ, দে অ্যান্ড আই রিচ দেয়ার ইন দি মিন টাইম, তুমি, তারা এবং আমি সেখানে
একই সাথে একই সময়ে পৌঁছেছিলাম। তোমরা একটা জিনিস জানো যে হচ্ছে, আশা করি তোমরা সবাই জানো, তারপর আমি বলছি যে যখন এই তিনটা প্রোনাউন একসাথে হবে ইউ, দে অ্যান্ড আই, সেই ক্ষেত্রে আমরা এটি স্ট্রাকচার হবে 2, 3, 1। অর্থাৎ 2 বলতে বোঝাবে যে সেকেন্ড পারসন, 3 বলতে বোঝাবে থার্ড পারসন, আর 1 বলতে বোঝাবে ফার্স্ট পারসন। দেখো এখানেও কিন্তু সেটাই বোঝানো হয়েছে, ইউ আগে, তারপরে দে আগে, তারপরে আই আগে, তারপর আই মানে হচ্ছে ইউ সেকেন্ড পারসন, দে থার্ড পারসন, আই ফার্স্ট পারসন। আর যদি কোনো দোষ বোঝায় তো সেই ক্ষেত্রে হবে 1, 2, 3। মানে ভালো কিছুর ক্ষেত্রে সবসময় নিজেকে পিছনে রাখতে হবে। আগে তুমি আগে সেকেন্ড পারসনকে নিতে হবে, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। আর ফার্স্ট পারসন মানেই তো নিজেকে বোঝায়। তো কোনো অবস্থার ক্ষেত্রে সবসময় নিজেকে পিছনে রাখতে হবে, মানে ভালো কাজের ক্ষেত্রে নিজেকে পিছনে রাখতে হবে। আর যদি খারাপ কোনো কাজ হয় বা দোষের কোনো কাজ হয় তো সেই ক্ষেত্রে সবসময় অলওয়েজ নিজেকে আগে রাখতে হবে। সেই ক্ষেত্রে প্রথমে ফার্স্ট পারসন ব্যবহার করতে হবে, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। মানে নিজেরটা দিয়ে শুরু করতে হবে। কোনো দোষ বলার ক্ষেত্রে সবসময় নিজেকে আগে ক্ষমা চাইতে হবে, আর ভালো কাজের ক্ষেত্রে অন্যেরটা আগে আনতে হবে। এটা মনে রাখবে আশা করি সবাই। তারপরে ইন দি মিডিল অর্থ মাঝখানে, আই স্টুড ইন দি মিডিল, আমি মাঝখানে দাঁড়িয়েছিলাম। তো মিডিল, তারপরে ফার্স্ট, লাস্ট, এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ইন ব্যবহার করতে পারি। তারপরে যদি আমরা দেখি এল নাম্বার, ইন দি আর্মি অর নেভি অর এয়ারফোর্স, মানে আর্মি, নেভি, এয়ারফোর্সের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। আমি এখানে এক্সাম্পলটা দেইনি কারণ দিস ইজ সো ইজি। আমি যদি একটা এক্সাম্পল বলি তাহলে বলা যায় যে মাই ব্রাদার ওয়াজ ইন দি আর্মি ফর 10 ইয়ার্স, আমার ভাই আর্মিতে ছিল 10 বছরের জন্য। ইন আ রো মানে আমরা সবাই জানি যে শাড়ি, আমি তাও লিখে দিচ্ছি সবার বোঝার সুবিধার্থে যে ইন আ রো মানে শাড়ি। ইন আ রো দিয়ে আমি তেমন কোনো এক্সাম্পল দেই নেই কারণ দিস ইজ সো ইজি অ্যাজ ইন দ্য আর্মি, নেভি আর এয়ারফোর্সের মতোই। তো চলো দেখে নেই। ইন আ রো দিয়ে আমরা বলতে পারি উই আর গোয়িং টু সিট ইন দি 10th রো অফ দি অডিটোরিয়াম, মানে আমরা অডিটোরিয়ামে 10 নম্বর সারিতে বসেছিলাম। তারপর ইন দি ইভেন্ট দ্যাট বলতে বোঝালে হবে ইফ মানে যদি। তো আমরা যদি এটার এক্সাম্পল হিসেবে দেখি, ইন দি ইভেন্ট দ্যাট ইউ উইন দ্য প্রাইজ ইউ উইল বি নোটিফাইড বাই ইমেইল, যদি তুমি প্রাইজ পাও আমরা তোমাকে ইমেইলে নোটিফিকেশনের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেব। তো এই যে এখানে যদি ইন দ্য ইভেন্ট দ্যাট ব্যবহার করা হয়েছে যদির ক্ষেত্রে। ইন কেস এটা মানেও ইফ, অর্থাৎ যদি। আই উইল গিভ ইউ আ গিফট ইন কেস ইউ ডু দিস, যদি তুমি এটা করো আমি তোমাকে একটা গিফট দিব। এই যে এখানেও ইন কেস ব্যবহার করা হয়েছে যদির ক্ষেত্রে। তারপর আমরা দেখতে পাই ইন দ্য পাস্ট অর ফিউচার, মানে পাস্টের কোনো সময় বা ফিউচারের কোনো সময়ের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করতে পারি। যেরকম ইন দ্য পাস্ট অ্যাটেন্ডেন্স অ্যাট স্কুল ওয়াজ নট কম্পালসারি বাট ইট ইজ টুডে, মানে আগে স্কুলে রেগুলার অ্যাটেন্ডেন্স কখনোই কিন্তু মানে স্বাভাবিক ছিল না বা করাটা সহজ ছিল না। এটা কিন্তু খুবই এটা কঠিন একটা কাজ ছিল যে রেগুলার স্কুলে প্রেজেন্ট থাকা, কিন্তু এটা এখন ইজি হয়েছে বা এখন এটা এখনকার দিনে এটা সম্ভব হচ্ছে। তারপর অন, ইটস জেনারেলি মিনস আ পজিশন অ্যাবোভ, এটা জেনারেলি একটা উপরে থাকার একটা পজিশন মিনস করে। বাট ইট কন্ট্যাক্ট উইথ অ্যান অবজেক্ট, কিন্তু এটা একটা ওই যে বলেছিলাম না যে কোনো একটা বস্তু থেকে কিছু দূরত্ব বজায় রেখে উপরে থাকবে, কিন্তু এটা একটা অবজেক্ট একটা বস্তুর সাথে কোনো না কোনো বস্তুর সাথে একটা কন্ট্যাক্ট যোগাযোগ বজায় রাখবে, এরকম বোঝায়। এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি দ্য অ্যাপল ইজ অন দি টেবল, আপেলটি
টেবিলের উপরে। তারপর আমরা যদি দেখি কমন ইউজেস অফ অ্যান common uses of on a day or date, day অথবা ডেটের ক্ষেত্রে আমরা on ব্যবহার করতে পারি। আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি I will call you on Friday। এই যে এখানে ফ্রাইডে ডে, এখানে অন ব্যবহার করা হয়েছে। তারপরে অন প্লাস এ অথবা দি প্লাস বাস অথবা ট্রেন অথবা শিপ অথবা বাইক, অর্থাৎ এনি ভেহিকলসের ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি, কিন্তু তার মাঝখানে এ অথবা দা রাখা লাগবে। শি ইজ অলরেডি অন দি প্লেন, সে প্লেনে উঠে গিয়েছে বা প্লেনে, এক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। অন আ স্ট্রিট, সিচুয়েশন অফ আ বিল্ডিং, মানে কি রাস্তার উপরেই তো বিল্ডিং থাকে, তো সেই ক্ষেত্রে একটা বিল্ডিংয়ের যদি আমরা সিচুয়েশন বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে অন আ স্ট্রিট ব্যবহার করতে হয়। তো এখানে যদি আমরা এক্সাম্পল দেখতে পারবো আই লিভ অন 6th এভিনিউ, আমি 16 নম্বর এভিনিউতে থাকি। এই ক্ষেত্রে আমরা স্ট্রিট ব্যবহার করতে পারি, মানে অন আ স্ট্রিট, মানে এটা কিন্তু একটা স্ট্রিটের নাম, যে 16 নম্বর এভিনিউ, মানে একটা স্ট্রিটের নাম দিতে হবে, যে কোনো মানে স্ট্রিটের হতে পারে আই লিভ অন রিং রোড, এটাও কিন্তু একটা স্ট্রিটের নাম, তো এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি। তারপরে আমরা যদি দেখি, তারপরে যাই অন দি ফ্লোর ফর আ বিল্ডিং অফ আ বিল্ডিং, মানে কোনো একটা বিল্ডিংয়ের ফ্লোরের ক্ষেত্রে যদি বোঝাই তো সেই ক্ষেত্রে অন হবে। আমরা যদি এক্সাম্পল দেখি তবে দেখতে পারবো আই লিভ অন দি 15th ফ্লোর অফ দি বিল্ডিং, আমি এই বিল্ডিংয়ের 15 নম্বর ফ্লোরে বাস করি। তারপর কমন এক্সপ্রেশনস উইথ অন, মানে অনের সাহায্যে যেসব কমন এক্সপ্রেশনসগুলো রয়েছে সেগুলো অন টাইম, পাংচুয়াল, মোর স্পেসিফিক দেন ইন টাইম, মানে এখানে বোঝাচ্ছে যে পাংচুয়াল বলতে কি বোঝায়, যে একেবারে সময় নিয়ে খুবই স্ট্রিক্ট, যেটা বলে সেটাই হবে, এরকম বোঝায় পাংচুয়াল। তো আর মোর স্পেসিফিক দেন টাইম, মানে টাইমের ক্ষেত্রে খুবই স্পেসিফিক, মানে স্পেসিফিক। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি অন টাইম, পাংচুয়াল আর মোর স্পেসিফিক দেন ইন টাইম। মোর স্পেসিফিক বলতে বোঝায় যে মানে স্পেসিফিক টাইম, মানে টাইমের ক্ষেত্রে খুবই মানে স্ট্রিক্ট। মোর স্পেসিফিক দেন ইন টাইম বলতে মানে টাইমের ক্ষেত্রে খুবই স্পেসিফিক, মানে মেনটেন করে, যে মানে যেটা সেটাই এরকম। আর প্লেন লেট অন টাইম, মানে আমাদের প্লেন একেবারে যথাযথ সময়, মানে যেইটা বলেছিল টিকিটে যেটা লেখা ছিল সেই টাইমেই মানে জায়গাটা ত্যাগ করেছে, এরকম। তারপর অন দি কর্নার অফ 2 স্ট্রিটস, মানে কর্নার বোঝাবে কিন্তু সেটা দুইটা স্ট্রিট, মানে দুইটা রাস্তা যেখানে মিলিত হবে সেখানে যে কর্নারটা থাকবে সেটা বোঝালে হবে অন দি কর্নার। সেই ক্ষেত্রে আমরা সেই কর্নারে পূর্বে আমরা অন ব্যবহার করতে পারবো। তো আমরা এক্সাম্পলটা দেখে নেই, চলো। দ্য হল ইজ অন দি কর্নার অফ 13th স্ট্রিট, হলটি 13th স্ট্রিটের কর্নারে অবস্থিত, মানে 13 নম্বর রাস্তার কর্নারে অবস্থিত। তারপর অন দি সাইড ওয়াক, ডোন্ট ওয়াক ইন দি স্ট্রিট, ওয়াক অন দি সাইড ওয়াক, মানে রাস্তার উপর দিয়ে হেঁটো না, মানে হাঁটার যে জায়গা ফুটপাথ আমরা বলতে পারি ওইটা দিয়ে হাঁটো, এরকম বোঝাচ্ছে। অন দি ওয়ে, ইন রোড মানে পথিমধ্যে, আমি এটা আবার লিখে দিচ্ছি। ইন রোড মানে পথিমধ্যে। উই ক্যান স্টপ অ্যাট দি স্টোর অন দি ওয়ে টু দেয়ার হাউস, উই ক্যান স্টপ অ্যাট দি স্টোর, আমরা স্টোরে সামনে থামতে পারি অন দি ওয়ে টু দেয়ার হাউস, আমরা তাদের বাসায় যাওয়ার পথে স্টোরের সামনে থামতে পারি, মানে পথিমধ্যে মানে মাঝখানে বোঝায়, এরকম রাস্তার ক্ষেত্রে অন দি ওয়ে। অন দি রাইট অর লেফট, আমি এটারও কোনো এক্সাম্পল দিইনি, কারণ এটা আমার কাছে মনে হয়েছে ইজি এবং তোমরা সবাই পারবে, সেই জন্য তারপরেও আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি।
I sit on the left side of the room and my sister sit on the right. আমি রুমের বাম পাশে বসেছিলাম এবং আমার বোন ডান পাশে বসেছিল। এই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করতে পারি, কোনো দিক ডিরেকশন নির্দেশনা বোঝালে আমরা অন ব্যবহার করতে পারি। তারপর অন টেলিভিশন অর রেডিওর ক্ষেত্রে আমাদেরকে দি ব্যবহার করতে হবে, কিন্তু টেলিভিশনের ক্ষেত্রে দি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। My program will be on TV and on the radio tonight. আমার প্রোগ্রাম আজ রাতে টিভিতে এবং রেডিওতে দেখানো হবে। তারপর অন দি টেলিফোন অর্থাৎ বোঝায় যে মানে টেলিফোনের আগে অন হবে। এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি আই উইল কন্ট্যাক্ট উইথ হিম অন দি টেলিফোন, মানে আমি তার সাথে টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে নিব। তারপর যদি আমরা দেখি, তারপরে দেখা যাক কি আছে। পরে আছে অন দি আদার হ্যান্ড। আমরা তো সবাই জানি আমরা যে কোনো লেখার ক্ষেত্রে মানে রাইটিং ইংলিশে আমরা অন দি আদার হ্যান্ড মানে ইউজুয়ালি ব্যবহার করেই থাকি। অন দি আদার হ্যান্ড হাউএভার মানে অন দি আদার হ্যান্ড অপর পক্ষে। আই লাইক অ্যাপেল অন দি আদার হ্যান্ড মাই সিস্টার লাইক ম্যাঙ্গো। আমি আপেল পছন্দ করি কিন্তু অপরপক্ষে আমার ছোট বোন পছন্দ করে হচ্ছে আম। এই ক্ষেত্রে আমরা অন দি আদার হ্যান্ড ব্যবহার করতে পারি। অন সেল অফার্ড ফর সেল মানে বিক্রির জন্য অফার করা হয়েছে এরকম বোঝালে হবে অন সেল। মাই হাউস উইল গো অন সেল দিস উইকেন্ড। আমার বাসাটি এই ছুটিতেই সেলের জন্য দেওয়া হবে। এছাড়াও আমরা আরেকটা এক্সাম্পল বলতে পারি যে হচ্ছে এইটাকেই আরেকটা মানে আরেকভাবে বা বলতে পারি যে হচ্ছে মাই হাউস উইল গো অন সেল দিস উইকেন্ড। The regular price of the radio is 115 টাকা, but today it's on sale for 100 টাকা এরকম বলতে পারি। This is just for example. তারপর অন ফুট অর্থাৎ ওয়াকিং মানে হাঁটার ক্ষেত্রে আমরা অন ফুট ব্যবহার করতে পারি। ইউজুয়ালি আই গো টু স্কুল অন ফুট মানে সাধারণত আমি স্কুলে যাই পায়ে হেঁটে। তারপর অন দি হোল ইন জেনারেল মানে সাধারণের ক্ষেত্রে অন দি হোল ব্যবহার করা যায়। অন দি হোল দ্য মিশন ওয়াজ ওয়েল এক্সিকিউটেড অর্থ বোঝায় নিষ্পন্ন মানে এই মিশনটি মানে সুন্দরভাবে শেষ করা হয়েছিল এরকম বোঝালে হবে। সাধারণত এই মিশনটি সুন্দরভাবে শেষ করা হয়েছিল, এই ক্ষেত্রে হবে অন দি হোল। তারপরে প্রিপোজিশনটা যদি আমরা দেখতে পাবো যে অ্যাট ইন্ডিকেট আর জেনারেল লোকেশন। এটা আসলে একটা জেনারেল লোকেশনের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয়, বাট ইট ইজ নট অ্যাজ স্পেসিফিক অ্যাজ ইন। এটা ইনের মতন স্পেসিফিকের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। যেরকম সোহা ইজ অ্যাট দি ব্যাংক, সোহা এখন ব্যাংকে আছে, সে এখন ব্যাংকের কোন জায়গায় আছে, কত নাম্বার ফ্লোরে আছে, এগুলো কিন্তু বোঝানো হচ্ছে না স্পেসিফিক করে। তো যখন স্পেসিফিক এখানে বোঝানো হচ্ছে শুধু ব্যাংক বোঝানো হচ্ছে বা কোন ব্যাংকে আছে এরকম বোঝানো হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। তো চলো আমরা দেখে নেই কমন ইউজেস অফ অ্যাট। অ্যাট প্লাস অ্যাড্রেস মানে অ্যাটের মানে কোনো ধরনের অ্যাড্রেসের আগে অ্যাট হবে। আই লিভ অ্যাট মিরপুর 13 ঢাকা, আমি ঢাকার মিরপুর 13-তে বসবাস করি, এই ক্ষেত্রে অ্যাট হবে। অ্যাট প্লাস স্পেসিফিক টাইম, দ্য ক্লাস বিগিনস অ্যাট 7:20 AM মানে স্পেসিফিক টাইমের ক্ষেত্রেও অ্যাট ব্যবহার করা যেতে পারে। ক্লাসটি শুরু হবে 7:20 এই ক্ষেত্রেও আমরা অ্যাট ব্যবহার করতে পারি। বাট আবার আই ওয়েক আপ অ্যাট 6 AM এরকমও হতে পারে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা সচরাচর অ্যাটটা ব্যবহার করতে দেখি বা ব্যবহার করে থাকি। তারপর কমন এক্সপ্রেশনস উইথ অ্যাট। অ্যাট হোম অথবা ওয়ার্ক অথবা স্কুল মানে হোম ওয়ার্ক অথবা স্কুলের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। অ্যাট নাইট উই আর ইউজুয়ালি অ্যাট হোম
মানে রাত্রে আমরা সাধারণত বাসায় থাকি, এই যে এই ক্ষেত্রে আমরা হোমের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করেছি। তারপর অ্যাট নাইট, হি কামস হোম অ্যাট নাইট, সে বাসায় আসে রাতে। এখানে ওই যে নাইটের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করেছি। এক্ষেত্রেও আমরা বিভিন্ন টাইমের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করতে পারি। এক্ষেত্রেও আমরা বিভিন্ন টাইমের ক্ষেত্রে অ্যাট ব্যবহার করতে পারি, যেরকম অ্যাট নুন, অ্যাট মর্নিং এরকম। দেন অ্যাট লিস্ট, অ্যাট দ্য মিনিমাম, মানে একেবারে সর্বনিম্ন বোঝালে হবে মিনিমাম। ইউ শুড স্টাডি অ্যাট লিস্ট 10 to 12 hours টু চান্স অক্সফোর্ড, তুমি যদি অক্সফোর্ডে চান্স পেতে চাও তাহলে তোমাকে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে দিনে, এটা বোঝাচ্ছে। তো সর্বনিম্ন বুঝিয়েছে এখানে, সেজন্য অ্যাট দ্য মিনিমাম ব্যবহার করা হয়েছে। অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি, মানে জরুরিভাবে বোঝালে হবে অ্যাট ওয়ান্স। প্লিজ কাম হোম অ্যাট ওয়ান্স, প্লিজ তুমি বাসায় এসো এক্ষুনি, জরুরিভাবে। অ্যাট প্রেজেন্ট আর অ্যাট দি মোমেন্ট, এটা খুবই ইজি, সেজন্য আমি এক্সাম্পল দিইনি। তারপর তোমাদের সবার বোঝার সুবিধার্থে আমি একটা এক্সাম্পল বলে দিচ্ছি, যে অ্যাট প্রেজেন্ট আর অ্যাট মোমেন্ট বোঝালে হবে, হলে বোঝাবে যে নাও, মানে এখন বা এই মুহূর্তে। এই সম্পর্কে একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে শি ইজ স্টাডিং অ্যাট দি মোমেন্ট, সে এই মুহূর্তে পড়াশোনা করছে। তারপর অ্যাট টাইমস, ওকেশনালি, আমরা এর আগেও দেখেছি ওকেশনালের এক্স্যাক্ট মিনিং আমি বলেছি, কদাচিৎ, এছাড়াও রয়েছে কখনো কখনো, মাঝে মধ্যে, এরকম। তো আমরা চলো দেখে নেই। ওকেশনালি বোঝালে হবে অ্যাট টাইমস, অ্যাট টাইমস ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বিকজ হি স্পিক্স সো ফাস্ট, কখনো কখনো বা মাঝে মাঝে ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা বুঝতে আমার কঠিন হয়, বিকজ হি স্পিক্স সো ফাস্ট, কারণ সে খুবই দ্রুত কথা বলে। তারপর অ্যাট ফার্স্ট, ইন্টিয়ালি মানে বোঝা যে প্রাথমিকভাবে। আই ওয়াজ নার্ভাস অ্যাট ফার্স্ট ইন মাই আইএলটিএস ক্লাস, আমি মানে প্রাথমিকভাবে বা প্রথমে আমি খুবই নার্ভাস ছিলাম আমার আইএলটিএস ক্লাসের দিকে। তারপর আমরা দেখব যে মিসেলেনিয়াস এক্সপ্রেশনস উইথ প্রিপোজিশন, মানে আরও কিছু এক্সপ্রেশন প্রিপোজিশনের জন্য। এটাই লাস্ট, আমি জানি আমি ভিডিওটা অনেক বড় করে ফেলেছি, বাট আই এম এক্সট্রিমলি সরি, বাট প্রিপোজিশনের ক্ষেত্রে এরকম আলোচনা করতে গেলে ভিডিওটা একটু বড় করাই লাগতো, এর জন্য আমি করেছি, তাও আমি খুবই শর্টকাটে বলার চেষ্টা করেছি। তারপর আমরা চলো তাহলে দেখে নিই কথা না বাড়িয়ে। অন বিচ, উই ওয়াকড অন দি বিচ ফর সেভারাল আওয়ার্স অ্যাট নাইট, উই ওয়াকড অন দি বিচ, আমরা বিচের পাশ দিয়ে হাঁটি, ফর সেভারাল আওয়ার্স অ্যাট নাইট, হেঁটেছিলাম, ফর সেভারাল আওয়ার্স অ্যাট নাইট, মানে রাতের কিছু সময়। ইন প্লেস অফ, ইনস্টেড অফ মানে বিপরীতে, এটা একটা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। ইনস্টেড অফ এটা মানে বিপরীতে, আমি লিখে দিচ্ছি। ইন প্লেস অফ মানে বিপরীতে। স্যাম ইজ গোয়িং টু দি মিটিং ইন প্লেস অফ হিজ ব্রাদার, স্যাম মিটিংয়ে গিয়েছিল তার ভাইয়ের বিপরীতে। তো ইনস্টেড অফের ক্ষেত্রে আমরা ইন প্লেস অফ ব্যবহার করতে পারি। তারপরে ফর দি মোস্ট পার্ট, মেইনলি মানে মেইনলি কিছু বা মূলত এরকম কিছু বোঝানোর জন্য, মেইন জিনিস বোঝানোর জন্য ফর দি মোস্ট পার্ট ব্যবহার করতে পারি। দ্য আর্টিকেল ডিসকাসেস ফর দি মোস্ট পার্ট দ্য পসিবিলিটি অফ লাইফ অন দি প্ল্যানেটস, অন আদার প্ল্যানেটস হবে, সরি, আই এম এক্সট্রিমলি সরি, আমি বুঝতে পারিনি, অন আদার প্ল্যানেটস। অর্থাৎ দ্য আর্টিকেল ডিসকাসেস, আর্টিকেলটি নিয়ে আর্টিকেলে আলোচনা করা হয়েছে মেইনলি অন্য কোনো গ্রহে বসবাস করা যাবে কি না এই সম্পর্কে আর্টিকেলে আলোচনা করা হয়েছে। তারপর অফকোর্স মানে অবশ্যই, আর সার্টেনলি মানেও অবশ্যই, আমি মনে করি তোমরা সবাই জানো, তারপরেও আমি লিখে দিচ্ছি সবার সুবিধার্থে। অফকোর্স, সার্টেনলি, অফকোর্স আই উইল, অবশ্যই আমি করব। অফ অ্যান্ড অন, intermittently, it rained off and on all day yesterday, মানে একেবারে মানে কোনো থামাথামি নাই এরকম, অফ অ্যান্ড অন। all of a sudden, suddenly মানে হঠাৎ। we were walking in the jungle, all of a sudden we heard a strange sound, আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছিলাম, এমন সময় আমরা একটা অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেলাম। ফর গুড মানে ফর এভার মানে বোঝায় যে সারা জীবনের জন্য এরকম। তো আই উইল বি লিভিং বাংলাদেশ
ফর গুড, মানে আমি বাংলাদেশ থেকে চলে যাব সারা জীবনের জন্য। এই ক্ষেত্রে বোঝায় যে ফর গুড, আর ফর গুড মানে বোঝায় যে ফর এভার। এই তো আজকের মতো এইটুকুই। আমি মনে করি যে তোমরা সবাই আমার ভিডিওটি বুঝেছো। I have tried my best to convince you all and make this video easy, so pray for me everyone. আমি সামনে আরও কিছু এরকম ভিডিও করব। আমি চেষ্টা করেছি আমি আমার বেস্টটা করার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ পার্ডন মি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।